ভারতের হামলায় আইসিইউতে পাকিস্তানের বিমান ঘাঁটি, দাবি মোদির। প্রত্যাখ্যান ইসলামাবাদের। আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে নয়াদিল্লির সঙ্গে আলোচনায় রাজি শাহবাজ। গাজায় ইসরায়েলি আগ্রাসন রুখতে এক হচ্ছে ইরান পাকিস্তান। ইসলামিক ঐক্য গড়ে তুলতে খামেনির শাহবাজ আলোচনা। দখলদার বাহিনীর হামলায় একদিনে নিহত 81। মালয়েশিয়ায় শেষ হলো আসিয়ানের 46তম সম্মেলন। মিয়ানমার সংকট ও যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক নীতি মোকাবিলায় আলোচনা। এবং 100 বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত। মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। সীমাহীন দুর্ভোগে নগরবাসী, রেড অ্যালার্ট জারি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। আরামে রুটি খাও, আর না হলে ভারতের গুলি তো আছেই। পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, পাকিস্তানের বিমান ঘাঁটি এখন আইসিইউতে। সন্ত্রাসবাদের কারণে পাকিস্তানের অর্থনৈতিক অচল অবস্থা নিয়েও সমালোচনা করেন মোদী। ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন ও উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে ইসলামাবাদ। আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে নয়াদিল্লির সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তান ভারতের সাম্প্রতিক উত্তেজনার পর প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত আঞ্চলিক রাজনীতি। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক বক্তব্যে তোলপাড় দুই দেশ। ভারতের গুজরাটের ভুজে এক জনসভায় পাকিস্তানকে লক্ষ্য করে কড়া ভাষায় আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বা উস্কে দিলে ভারত গুলি নিয়ে প্রস্তুত আছে বলে মন্তব্য করেন তিনি। पाकिस्तान को आतंकी बीमारी से मुक्त करने के लिए पाकिस्तान के अवाम को आगे आना होगा, पाकिस्तान के नौजवानों को आगे आना होगा। सुख चैन की जिंदगी जियो, रोटी खाओ, वरना मेरी गोली तो है ही। মোদীর এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। ভারতীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন ও উস্কানিমূলক আখ্যা দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের মন্তব্য আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি। এদিকে তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তার দেশ আলোচনায় আগ্রহী, কারণ শান্তি চায় পাকিস্তান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজায় আগ্রাসন রুখতে এবার এক হয়ে ইসরায়েলকে মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে ইরান ও পাকিস্তান। ইসলামিক ঐক্য গড়ে তুলতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় তেহরানের পারমাণবিক সমৃদ্ধিকরণের অধিকার রয়েছে বলেও জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। চলতি বছরের শুরুতে পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালায় ইরান। সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে তেহরান। ওই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। কূটনৈতিক সম্পর্ক ছিন্নেরও হুঁশিয়ারি আসে দুই পক্ষ থেকে। তবে সম্প্রতি ভারত পাকিস্তান দ্বন্দ্বের সময় দুই পক্ষের মধ্যে সমঝোতার বিষয়ে এগিয়ে আসে ইরান। এবার তেহরান সফরে গিয়ে নতুন সূচনার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তেহরান সফরে গিয়ে প্রথমে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন শাহবাজ। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে শরীফ জানান, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে পূর্ণ সমর্থন দেবে পাকিস্তান। এছাড়া ইরান পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদ রুখতে যৌথ পদক্ষেপেরও আহ্বান জানান তিনি। শরীফ আরও জানান, ইসলামাবাদ কখনোই তাদের ভূখণ্ডকে তেহরানের বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দেবে না। সংবাদ সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট বলেন, গাজায় চলমান গণহত্যা বন্ধে পশ্চিমা বিশ্বের নির্লজ্জ নীরবতার বিরুদ্ধে এবং ফিলিস্তিনের জনগণের পক্ষে পাকিস্তান ও ইরান ঐক্যবদ্ধ। এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বলেন, পাকিস্তান মুসলিম বিশ্বের মধ্যে ইসরায়েল বিরোধী অবস্থানে অবিচল থেকেছে। একই সঙ্গে তিনি গাজায় 54,000 মানুষের নিহত হওয়ার ঘটনা আন্তর্জাতিক মানবতার উপর এক গভীর কলঙ্ক বলে আখ্যা দেন। জবাবে খামেনি বলেন, ইরান ও পাকিস্তান যৌথভাবে কাজ করলে গাজায় ইসরায়েলি অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব। খামেনি সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী সহযোগিতা এবং ইকো সংস্থার সক্রিয়তা বৃদ্ধিতে পাকিস্তানকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।
ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির গুঞ্জনের মধ্যেও গাজায় চলছে বর্বর হামলা। স্থানীয় সময় সোমবার সকাল থেকে উপত্যকাটিতে নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে অন্তত ৮১ ফিলিস্তিনির। এর মধ্যেই নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন হামাসের কাছে থাকা জীবিত অথবা মৃত জিম্মিদের যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে আনা হবে। গাজায় নিহতের সংখ্যা ও ধ্বংসের পরিমাণ ক্রমেই বাড়ছে। স্থানীয় সময় সোমবার সকাল থেকে উপত্যকাটিতে নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। থেমে নেই হামাসও। সামরিক শাখা কাসেম ব্রিগেডস জানায়, গাজা সিটির সুজা এলাকায় তারা ইসরায়েলি ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে, তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন হামাসের কাছে থাকা জীবিত অথবা মৃত জিম্মিদের দেশে ফেরত আনা হবে। যদিও যুদ্ধবিরতির কোনো শর্ত মানার ইচ্ছা তিনি দেখাননি। এতে নেতানিয়াহুর যুদ্ধ কৌশল নিয়ে দেশের ভেতর ও আন্তর্জাতিক মহলে চাপ বাড়ছে। ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ও নেতানিয়াহুকে পরাজিত মনে করেন। হামাসকে ঠেকাতে নেতানিয়াহুর ব্যর্থতার কারণে ট্রাম্প এখন দূরত্ব বজায় রেখেছেন। এদিকে ইউরোপীয় কাউন্সিলের প্রধান আন্তোনিও কোস্তা ফিলিস্তিনের প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠকের পর ইসরায়েলকে গাজা থেকে অবরোধ তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। আর ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়নকে আহ্বান জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী। নাদিম মারজান, সময় সংবাদ। কুয়ালালামপুরে শেষ হলো দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ানের ৪৬তম সম্মেলন। মিয়ানমার সংকট থেকে উত্তরণ, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক নীতি মোকাবিলা এবং গ্লোবাল সাউথের জোট নিয়ে সংস্থাটির সদস্য দেশগুলোর ভবিষ্যৎ পরিকল্পনা উঠে এসেছে এবারের সম্মেলনে। সেই সঙ্গে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, কুয়েত ভিশন ২০২৫ আর আসিয়ানের ২০৪৫ রোডম্যাপ, সব মিলিয়ে এবারের আসর হয়ে উঠেছে ভূ রাজনীতির একটি নতুন মঞ্চ। রাজকীয় গালা ডিনারের মধ্য দিয়ে শেষ হলো আসিয়ানের ৪৬তম সম্মেলন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এ আয়োজনে উপস্থিত ছিলেন দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়াও যোগ দেন চীনা প্রধানমন্ত্রী লি সিয়াং। শেষ দিনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় আসিয়ান, জিসিসি ও চীনের ত্রিপাক্ষিক বৈঠক। মূল আলোচনায় স্থান পায় মিয়ানমারের রাজনৈতিক সংকট, গাজা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক নীতির জবাবে মুক্ত বাণিজ্যের ভবিষ্যৎ রূপরেখা। এই সম্মেলনের ঐতিহাসিক অর্জন আসিয়ান 2045 আওয়ার শেয়ার্ড ফিউচার নামে ঘোষণাপত্র। এতে স্বাক্ষর করেন আসিয়ানের 10টি সদস্য রাষ্ট্রের নেতা। ঘোষণায় প্রতিশ্রুতি দেওয়া হয় ২০৪৫ সালের মধ্যে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আসিয়ান গড়ার। রোডম্যাপের মূল বিষয় অন্তর্ভুক্তমূলক অর্থনীতি, ডিজিটাল ট্রান্সফরমেশন, সবুজ বিনিয়োগ, আঞ্চলিক নিরাপত্তা ও মানব সম্পদের উন্নয়ন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, এটি কেবল একটি নীতিগত ঘোষণা নয়, বরং ভবিষ্যতের দিক নির্দেশনা, যা আসিয়ানের নতুন আত্মপরিচয় গড়ে তুলবে। বিশ্লেষকরা বলছেন, এই সম্মেলনের মধ্য দিয়ে যে ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গড়ে উঠেছে তা গ্লোবাল সাউথের জন্য এক ঐতিহাসিক মোড়। জিসিসি এর শক্তিশালী জ্বালানি খাত, আসিয়ানের দ্রুত বর্ধনশীল বাজার এবং চীনের বিপুল উৎপাদন ক্ষমতা ও প্রযুক্তি, এই তিন শক্তি একত্রিত হয়ে এখন নতুন এক ভূ রাজনৈতিক বলয় গড়ে তুলেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আরোপিত একচেটিয়া বাণিজ্য নীতি, শুল্ক ও প্রযুক্তি নিয়ন্ত্রণের বিরুদ্ধে গ্লোবাল সাউথের বিকল্প কাঠামো তৈরি হচ্ছে এই সম্মেলনের মধ্য দিয়ে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। পবিত্র হজ মৌসুমকে ঘিরে নজিরবিহীন প্রস্তুতি সৌদি আরবের। এবার হজ পালন আরও নিরাপদ, প্রযুক্তি নির্ভর ও সুশৃঙ্খল করতে সর্বোচ্চ চেষ্টায় সরকার, দাবি তথ্যমন্ত্রী। প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রেস উইং। সরাসরি যাচ্ছে সেখানে। জাতীয় অর্থনৈতিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ইত্যাদি হাসপাতালে চিকিৎসারত আছেন তাদেরকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চীন, মালয়েশিয়া, নেপাল থেকে ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক এসে ইতিমধ্যে বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন। শুধুমাত্র এই চিকিৎসকদেরকে যাতায়াত খরচটা দেওয়া হয়েছে এবং এ বাবদ সরকারের ৩৫,৮০,০০০ টাকা ব্যয় হয়েছে। এর বাইরে আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছিল তাদের পরিবারকে সরকারের পক্ষ থেকে একটা আর্থিক সহায়তার অঙ্গীকার করা হয়েছিল। এই পর্যন্ত ৮৩৪ জন শহীদ পরিবারের মধ্যে ৬৩০ জন পরিবারকে ১০ লক্ষ টাকা করে মোট ৬৩ কোটি টাকা সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।
সঞ্চয়পত্রের জন্য ব্যাংক চেক প্রদান করা হয়েছে। অবশিষ্ট যারা আছে ওয়ারিশ নির্ধারণ সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি সাপেক্ষে তাদেরকে সঞ্চয়পত্র প্রদান করা হবে। এছাড়া আপনার এই ক্যাটাগরির যারা আহত আছেন এরকম 493 জনকে 2 লক্ষ টাকা করে 9,86,00,000 টাকা চেক প্রদান করা হয়েছে। বি ক্যাটাগরির যারা আহত আছেন তাদের মধ্যে 908 জনকে 1 লক্ষ টাকা করে মোট 9,08,00,000 টাকা চেক প্রদান করা হয়েছে এবং সি ক্যাটাগরির আহত 10,642 জন প্রত্যেককে 1 লক্ষ টাকা করে মোট এককালীন 106,42,00,000 টাকা চেক প্রদান করা হয়েছে। আহতদের চিকিৎসা, শহীদ পরিবার সঞ্চয়পত্র প্রদান, আহতদের চেক প্রদান বাবদ সর্বমোট খরচ হয়েছে এ পর্যন্ত 285,18,00,000 টাকা। এটাই হচ্ছে জুলাইয়ের আপডেট। আমরা এটা পরবর্তীতে আপনাদের কাছে শেয়ার করে দেবো। আরেকটা বিষয় আমার আপনাদের সাথে শেয়ার করা আছে, আমি 1 মিনিট আমাকে সময় দেন, আমি একটা বিষয় শেয়ার করছি। সেটা প্রধান উপদেষ্টার জাপান সফরের বিষয়ে ব্রিফ করছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এতক্ষণ আমরা সরাসরি সেখানেই ছিলাম। ভারতের মুম্বাইয়ে 100 বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। দেশটির আবহাওয়া দফতরের তথ্য মতে চলতি বছরের মে মাসে এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর আগে 1918 সালে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে 2025 সালে মুম্বাইয়ে 75 বছরের মধ্যে আগাম বর্ষাকাল শুরু হয়েছে। ভারী বর্ষণে চরম বিপাকে পড়েছেন নগরবাসী। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ভারী বৃষ্টিপাতের কবলে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই শহরের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা, সীমাহীন দুর্ভোগে নগরবাসী। মুম্বাইয়ের দক্ষিণাংশে গাছপালা উপড়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা, বন্ধ ট্রেন চলাচল। যাতায়াতে আমাদের অনেক সমস্যা হচ্ছে, ফুটপাত দেখা যাচ্ছে না, এমনকি রাস্তাও। তাহলে কিভাবে একজন মানুষ হাঁটবে? এই জলাবদ্ধতায় বাসই বা কিভাবে চলবে? মুম্বাইয়ের মিউনিসিপাল কর্পোরেশন ঠিকঠাক কাজ করেনি, সব রাস্তার একই অবস্থা। আরব সাগরের উপকূলে অবস্থিত হওয়ায় ভারতের সবচেয়ে বৃষ্টিপ্রবণ শহরগুলোর মধ্যে মুম্বাই অন্যতম। তবে এবার সময়ের আগেই বর্ষা শুরু হয়ে গেছে শহরটিতে। ভারতের আবহাওয়া দফতর বলছে সাধারণত জুনের 11 তারিখের পর থেকে বর্ষা মৌসুম শুরু হয় মুম্বাইয়ে। তবে এবার বর্ষা এসেছে 25 মে থেকে। এর মধ্য দিয়ে 75 বছরের মধ্যে আগাম বর্ষাকাল শুরু হয়েছে সেখানে। আবহাওয়া বিভাগের তথ্য মতে সোমবার শহরটিতে অন্তত 200 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। 2025 সালের মে মাসে 100 বছরের রেকর্ড ভাঙা বর্ষণ দেখেছে মুম্বাই। চলতি মে মাসে এখন পর্যন্ত 439 মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরে। এর আগে শুধু মে মাসে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছিল 1918 সালে। সে বছর মে মাসে মোট 257.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টির কারণে মুম্বাই, থানে, রায়গড় এবং রত্নগিরিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কর্ণাটক, কেরালা ও তামিলনাড়ুর কিছু অংশেও জারি রয়েছে সতর্কতা। এর মধ্যেই আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রাইসা জান্নাত, সময় সংবাদ। পবিত্র হজ মৌসুমকে ঘিরে নজিরবিহীন প্রস্তুতির কথা জানিয়েছে সৌদি আরব। এবার হজ পালন আরও নিরাপদ, প্রযুক্তি নির্ভর ও সুশৃঙ্খল করতে সর্বোচ্চ চেষ্টা করছে সৌদি সরকার। সৌদি সরকার জানিয়েছে পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত 10 লাখের বেশি হজযাত্রী দেশটিতে প্রবেশ করেছেন। এর মধ্যে প্রায় 2.5 লাখ এসেছেন মক্কা রোড ইনিশিয়েটিভ এর আওতায়। এই প্রক্রিয়ায় কোনো ধরনের বিড়ম্বনা ছাড়াই মুসল্লিদের ভিসা ব্যবস্থাপনা সহ সকল কার্যক্রম ও সৌদি আরব গমন সহজ হচ্ছে। হজযাত্রীদের সেবা দিতে এর মধ্যে 177টি আবাসন হল প্রস্তুত করা হয়েছে। হজযাত্রীদের প্রয়োজনীয়তা ও সমস্যার তদারকি করার জন্য চালু করা হয়েছে অত্যাধুনিক অপারেশন রুম। পাশাপাশি হজ ব্যবস্থাপনায় এবার যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি। নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে প্রতিদিন চালানো হচ্ছে পানির গুণগত মান পরীক্ষা। মোতায়েন করা হয়েছে 25,000 স্বেচ্ছাসেবক। সৌদি আরবের তথ্যমন্ত্রী আবদুল্লাহ আল সাওহাহ জানান, অন্যদের ভোগান্তির কারণ হবে এমন কোনো অননুমোদিত হজযাত্রীকে এবছর বরদাস্ত করা হবে না। ভিশন 2030 এর লক্ষ্য অনুযায়ী বিভিন্ন সেবা খাতের সমন্বয়ে কাজ করছে হজ ও ওমরা মন্ত্রণালয়, যাতে সকল হজযাত্রী ইতিহাসের সেরা ও নিরাপদ হজ পালনের অভিজ্ঞতা গ্রহণ করতে পারেন।
সৌদি সরকারের এসব উদ্যোগ হজ যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলতি বছর বাংলাদেশ থেকে ৮৭,১০০ জন মুসল্লি হজ পালন করবেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতের হামলায় আইসিইউতে পাকিস্তানের বিমান ঘাঁটি, দাবি মোদির, প্রত্যাখ্যান ইসলামাবাদের। আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে নয়াদিল্লির সঙ্গে আলোচনায় রাজি শাহবাজ। এবং গাজায় ইসরায়েলি আগ্রাসন রুখতে এক হচ্ছে ইরান পাকিস্তান। ইসলামিক ঐক্য গড়ে তুলতে খামেনি শাহবাজ আলোচনা। দখলদার বাহিনীর হামলায় একদিনে নিহত ৮১। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।